জানি না আর কতদিন বাবা মায়েরা বুকের মধ্যে একটা আতঙ্ক ভয় নিয়ে বেঁচে থাকবে যে তার মেয়ে আদৌ আজ বাড়ি ফিরবে কি না। এই যে একটা টেনশান, মেয়েরা কি কখনো কোনো দিনও সুরক্ষিত থাকতে পারবে না? কোথাও না। পশ্চিমবাংলায় আমাদের যে দেশে মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই দেশের মেয়েদের কি কোনো সুরক্ষা নেই? কেন মেয়েরা পথে ঘাটে এত নির্যাতিত হচ্ছে, ধর্ষণ হচ্ছে? মায়ের গর্ভে যেখানে মেয়েদের যেখানে সুরক্ষার স্থান, সেখানেই মেয়েরা সুরক্ষিত না। তাহলে মেয়েরা কোথায় সুরক্ষিত বন্ধুরা? বলো তো, আদৌ কি আমরা কখনো মাথা তুলে বাঁচতে পারবো? এই যে এত কিছু মেয়েদের নিয়ে, মেয়েরা ট্রেন চালাচ্ছে, মেয়েরা প্লেন চালাচ্ছে, মেয়েরা যে মেয়ে দেশ চালাচ্ছে একজন মেয়ে, তো সেখানে কেন মেয়েদের এত নির্যাতিত হতে হচ্ছে দিনের পর দিন? এর কি কোনো বিচার হবে না? এর কি কোনো জাস্টিস হবে না? তো চলো, এই বিষয়ে কিছু গল্প হবে আজকে তোমাদের সাথে। তো অনেক দিন ধরে ভাবছি এই কথাগুলো বলবো, মনের মধ্যে বাসা বেঁধে আছে। যেহেতু আমিও একজন মেয়ে, আমি একজন মা, তো আমার মধ্যেও এই আশঙ্কাই কিন্তু বাসা বাঁধে সারাদিন, এই একটা আতঙ্কেই কিন্তু আমিও থাকি। তো চলো আগে পরিচয় পর্বটা সেরে ফেলি, তারপর তোমাদের সাথে আসছি কথা নিয়ে। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। শরীরটা একটু হলেও এখন ভালো আছি, রাতের দিকে একটু হলেও সুস্থ আছি, উঠে কাজ করতে পারছি। সুস্থ আছি বলে কাজকর্মগুলো সব সারছি। তোমাদের ভালোবাসায়, তোমাদের অগাধ ভালোবাসা যা আমাকে সুস্থ করতে বাধ্য। ভগবানের কাছে তোমাদের এতই প্রার্থনা যাতে আমার ভালো হয়, আমি ভালো থাকি। এত সুন্দর সুন্দর তোমাদের কথা, যেগুলো শুনে আমার মন ছুঁয়ে যায়। যাতে আমার শরীর খারাপ আসলেও ও ভয়ে পালিয়ে যায়, যে ওর কাছে আমরা যাব না, কারণ ওর জন্য প্রার্থনা করার এত লোক যে ওকে এত ভালোবাসে, তো ওর কিছু যাতে না হয়। তো সত্যি কথা, আমার নিজের লোক, তারপর তোমরা আমার ঘরের পরিবারের প্রতিটা মানুষ, তারপর তোমরাও তো আমার পরিবারের একজন সদস্য, তাই না? তোমাদেরও অগাধ ভালোবাসা রয়েছে। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়েই কিন্তু ভিডিওটা আজকে স্টার্ট করছি প্রতিদিনের মতো। তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। ঠাকুরের কাছে প্রার্থনা করি প্রতিদিন প্রতিটা মানুষ যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো এই দেখো, আজকে সকাল সকাল, আজকের বারটা হচ্ছে বুধবার, তো আজকে সকাল সকাল উঠে ফুল তুলে গাছে পুজো দিয়ে নিয়েছি। আজকে যেহেতু বলছিলাম যে শরীরটা খারাপ, জ্বর, সত্যি আজকে বিছানা থেকে উঠতে পারছিলাম না, তার জন্য কাজে যেতে পারিনি। সব বাড়িতে ফোন করে বলে দিয়েছি যে আমি কাজে যাব না। তো তার জন্য ওরা বললো ঠিক আছে, অসুবিধে নেই, আগে শরীর সুস্থ হোক তারপর এসো। তো ডাক্তার দেখিয়ে ওষুধ আনতে বলেছিল, ডাক্তার আর দেখানো হয়নি, এমনি ওষুধ নিয়ে এসেছি ফার্মেসি থেকে বলে মাকে দিয়ে। তো সেই ওষুধই খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে এখন একটু সুস্থ আছি। তারপরে দেখো, এই যে সকালবেলা ডিম টোস্ট করেছি। আর আজকে তোমার দাদাভাই বাড়ি ছিল না, ও সকাল 7টার সময় কাটোয়া বেরিয়ে গেছিলো মাল নিয়ে, মানে যেখানে কাজ করে সেখানকার মাল নিয়ে বাড়ি ফিরেছে রাত্রি 8:30টার সময়। তো তার জন্য রান্নার কোনো চিন্তাভাবনা ছিল না। মামাও স্কুলে গেছিলো, আর ওদিকে মাও না পড়ে গিয়ে পা লেগেছে, মাও হাঁটতে পারছে না, মানে আমার মা। তো সেই ভাবলাম কি, যখন নিজেও অসুস্থ, মাও ওখানে অসুস্থ, এমনি তো সময় পাই না যে মাকে গিয়ে একটু দেখবো, তাহলে ছেলেকে নিয়ে যাই, টুকটুক করে গিয়ে মাকে একটু দেখে আসি। তো তাই গেছিলাম, মাকে দেখতে গেছিলাম। তো সকালে জলখাবার ডিম টোস্ট করেছি, ওইদিকে দেখো চা বসিয়েছি। বাবা মা আমি তিনজনে মিলে চা খেয়ে নেবো। মাম্মাম স্কুলে যাবে, মাম্মামকে রেডি করে দিলাম। আর এখানে দুধ, কলা, রুটি সেকে গোগলকে দিয়েছি, ওকে আর ডিম টোস্ট দিইনিও, এরপরে ডিমের অমলেট করে দিয়েছি। কিন্তু যেই দেখেছে আমাদেরকে ডিম টোস্ট খেতে, এখন ও বায়না লেগেছে ডিম টোস্ট খাবো। তো সবার থেকে একটু একটু করে দিয়ে দিলাম। আর ওই দুধ আর এমনি রুটিটা একটা ছিল, মামা আমাকে দিয়েছে, খাইনি। মামা আবার দিল যে ভাই যখন বায়না করছে তাই দিল। আর এখানে দেখো আমাদের তিনজনের 3 কাপ চা সেকে নিলাম, দিয়ে চা দিয়ে ডিম টোস্ট দিয়ে সকালে খাবো, আর একটু সবাই গল্প করব। মা বাবা একা থাকবে, তো মাকে বলেছিলাম যে তুমি মাছ নিয়ে আসো, বলে তোরা থাকবে না, মাছ আনবো না, এমনি মা ডাল, বরবটি ভাজা এইসব টুকটাক করেছে। আর এখানে দেখো মাম্মাকে রুটিটা একটু সস দিয়ে দিচ্ছি, বললাম মা একটু সস দিয়ে দাও। আর রোজই তো ভাত খেয়ে যায়, তাই ভাবলাম আজকে একটু ডিম টোস্ট করে দিই। ডিম যখন আছে, ও একটু রুটি এনে দিয়েছিলো। সকালে বড্ড বৃষ্টি হচ্ছিলো আর আমার শরীর খারাপ দেখেও পড়তে যায়নি। এদিকে দেখো গোগলের জন্য ডিমের অমলেটও কিন্তু বসিয়ে দিয়েছি। তো চলো কাজকর্মগুলো করতে থাকি। আর ওই বাড়ি গেছিলাম, তখন ওই লুচি আর কুমড়ো আলুর তরকারি করেছিল ভাইয়ের বউ, তাই খেয়েছিলাম। আর ভুরুটা তুলে নিলাম আজকে, কারণ মার ভুরু তুলতে মেয়েটা এসেছিলো, তা দেখলাম যে আমিও আমারটাও তুলে নিই, আমারটাও তো তোলা হয় না, আর সময়ও পাই না গিয়ে তুলবো। তাই এখানে যখন এসেছি এক কাজে 2 কাজ সেরে নিই, ওই রদ দেখা হবে, কলা বেচা হবে, এরকম একটা ব্যাপার। তো তাই করে নিলাম। তো চলো এদিকে কথা বলি। আর এই যেই কথা, তোমাদের যেই টপিকে ভিডিওটা আজকে এনেছি, যে মেয়েরা কি কখনো কোনোদিনও সুরক্ষিত হবে না বন্ধুরা? মেয়েদের এত সম্মান, এত কিছু, কিন্তু আদৌ দেখো মেয়েদের সম্মান দিয়ে কী লাভ? মেয়েদের যে এত সম্মান, এত প্রশংসা করে, পেছন থেকে তো মেয়েদেরই সর্বনাশ হচ্ছে, তাই না? যেখানে মায়ের গর্ভে সন্তান সুরক্ষিত থাকার কথা, পৃথিবীর আলো দেখার আগে, পৃথিবীর আলো দেখে নিলে তারপর তো তার কোনো বিকল্প নেই।
পৃথিবীর আলো দেখার আগে যেখানে মেয়েরা সুরক্ষিত মায়ের গর্ভে, সেখান থেকেও কিন্তু মেয়েরা সুরক্ষিত নেই। এখনও আগেরকার দিনে এই প্রচলন ছিল যে মেয়ে হলে মেরে ফেলো, মেয়ে হলে এই করো এই করো, কিন্তু সেই প্রচলন কি এখনও নেই? আছে বন্ধুরা, এখনও অনেকে মেয়ে হলে মেনে নিতে পারে না। কিন্তু মেয়ে ছেলে কেন আমরা আলাদা চোখে দেখবো, তাই না? দুটো সন্তানই আমাদের কাছে সমান। যেমন আমাদের ছেলে প্রয়োজন তেমন মেয়েও প্রয়োজন। ছেলে মেয়ে মানুষ করব যেটা, সেটা নিজেদের উপর নির্ভর করে। ওই যে অনেকের কথা বলে যে ছেলে ভালো না, ছেলে দরকার নেই, মেয়ে দরকার। তাহলে একটা মেয়ে দিয়ে কি একটা বংশ বিস্তার হয়? একটা মেয়ের দ্বারা কি একটা মেয়ে, যতই একটা মেয়ে একা থাকুক সমস্ত করুক, কিন্তু দিনের শেষে একটা ছেলের প্রয়োজন হয় বন্ধুরা। তো একে উভয়ে দুজনে, নারী পুরুষ দুজনে মিলেই কিন্তু একটা জগৎ, একটা পৃথিবী। তো তার জন্য নারী পুরুষ উভয়ই দরকার। আর সন্তান ভালো মানুষ হবে তাই সেটা পুরো নির্ভর করে মা বাবার উপরে। মা বাবা যে শিক্ষা শিক্ষিত করবে সন্তানদের, সন্তানরা সেই শিক্ষায় কিন্তু শিক্ষিত হবে। ছোটোবেলা থেকে তুমি যদি গাছের গোড়ায় জল দিয়ে, মাটি দিয়ে, গাছের যত্ন নিয়ে গাছকে বড় করো, তবে বড় হলে দেখবে সেই গাছে তোমার কিন্তু সুন্দর ফুল ফল দেবে, তোমার সাথে কিন্তু বেইমানি করবে না। তাহলে সেরকমই সন্তানকে ছোটোবেলা থেকে যেইভাবে যেই শিক্ষা আমরা মানুষ করব, সেই শিক্ষায় শিক্ষিত হবে। তবে হ্যাঁ, তারপরে হচ্ছে কপাল, তারপরে একটু 19-20 হয়েই যায়। তো হাতের 5টা আঙুল কখনোই সমান হয় না। তো এই নিয়ে বন্ধুরা কেউ প্লিজ রাগ করো না, কারো খারাপ লাগার জন্য কিন্তু কথাগুলো বলিনি, যেগুলো বাস্তব কথা সেগুলো আমি বলেছি। আমি সবসময় যেন বাস্তবটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো বলবে তোমার একটা ছেলে একটা মেয়ে, হ্যাঁ বন্ধুরা, আমারও এক ছেলে এক মেয়ে। তাহলে কি আমি তা বলে কি আমি মেয়েকে ভালোবাসবো না, ছেলেকে ভালোবাসবো? কখনোই না। আমার দুটো সন্তান যখন আমি জন্ম দিয়েছি, তখন কিন্তু প্রসব যন্ত্রণা আমাকে কিন্তু একই সহ্য করতে হয়েছিল, কারো বেলা কম কারো বেলা বেশি কিন্তু না। তাহলে দুটো সন্তান মানুষ করতেও কিন্তু আমাকে একই কষ্ট হয়েছিল। আর দুটো সন্তানের হাত পা কেটে গেলে, ব্যথা পেলে আমার কিন্তু একই কষ্ট হয়। যে আমার ছেলের কাটলে আমার বেশি কষ্ট হয়, মেয়ের কাটলে কম না বন্ধুরা। এটা হচ্ছে মানুষের মন গড়া কথা, কখনোই না। সন্তান যেমন হাতের 5টা আঙুল কাটলে যেমন একই ব্যথা হয়, তেমন সন্তানও কিন্তু একই। সন্তানদের যেমনই আঘাত লাগুক না কেন, মায়ের কিন্তু একই কষ্ট হয়, সে ছেলে হোক আর মেয়ে হোক। তাই যে দেখো দিনে দিনে মেয়েদের উপর এত নির্যাতন, মেয়েরা এত ধর্ষণ হচ্ছে। আগে এই যে ডাক্তার মৌমিতা, সেখানে ধর্ষণ হলো, তার কিন্তু জাস্টিস এখনও পর্যন্ত পাওয়া গেল না, বিচার। এখন আবার শুনলাম কদিন আগে কসবাতে নাকি, শুনেছি, মানে এটা আমার বর বলছিল যে 3টে মেয়ে ল পড়তো, ওখানে নাকি তাদের গণধর্ষণ করা হয়েছে। আর তারপরে তো রয়েছে টুকটাক খবর খুললে মেয়েদের 10 বছরের বাচ্চা কি, 5 বছরের বাচ্চা কি, 6 মাসের বাচ্চা কি, 6 মাসের শিশু পর্যন্ত রেহাই পাচ্ছে না। তাহলে পৃথিবীটা মানে কোথায় চলে গেছে, দুনিয়াটা ভাবা যায় না বন্ধুরা। ভাবতে গেলে গা শিউরে ওঠে, কারণ আমি একজন মা, আমারও একজন সন্তান আছে, মেয়ে, যাকে আমি পড়তে পাঠাই, স্কুলে পাঠাই, সমস্ত কাজ ওকে কিন্তু একা করতে হয়, ওর সাথে কিন্তু আমি যেতে পারি না। তাহলে আমিও তো একই টেনশন নিয়ে মাথার মধ্যে থাকি, তাই না, সারাদিন, যে আমার সন্তানটার কি হবে। ও মা, আমি গোগলটা দিতে গেলাম। আর পাথর নিয়ে খেলে একদম, কথা বললে শুনছিস না, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি বাবা। এ দেখো মার বাড়ি গেলাম, দিয়ে আসলাম, দিয়ে আবার এই গোগলকে নিয়ে যাচ্ছি মাঠে। তো এই হচ্ছে কর্ম তো করছে না বাবা, আজকে আর যাবো না, যে শরীরটা ভালো না বাবা, শরীরটা ভালো লাগছে না, বসে খেলা দেখবো। আচ্ছা দেখি, খেলা দেখলে হবে না, বাড়িতে অনেক কাজ আছে, চলো। আচ্ছা ঠিক আছে চলো, খেলা দেখবো। গোগল বায়না করছে খেলা দেখবো মাঠে গিয়ে, খেলার ভিডিও দেখাতে বলছে তোমাদেরকে। চলো যাই মাঠে, গোগলকে দিয়ে আসি। কি করে যাবি রে বাবা, তোর রাস্তা পুরো ব্লক করে দিয়েছে ওরা। হ্যাঁ, তারপর কি ধাক্কা ধুক্কা খাবো বাবা, যেতে পারবো না শোনা, বেকার গিয়ে আটকে যাবি, তার থেকে এদিক থেকে চ, রাস্তা আটকে দিয়েছে। গোগলের কাণ্ডটা দেখো, গোগল আমার মাথায় ফুল গুঁজে দিয়েছে, রাস্তা থেকে ফুল তুলে ফুল গুঁজে দিয়েছে, বলছে মা একটু আমার মাথায় ফুল গুঁজে দিই। আমি না, ফুল গুঁজতে হবে না, বলছে না দিই একটু, চলো। আর কি করবি, পড়ে যাবি তো, নেমে যা, পড়ে যাবি। বদমাইশি মানে করতেই হবে, না করলে হয় না নাকি। স্যার আমার বলটা খুঁজে পাচ্ছি না, একটুখানি দেখে দেবেন। কেন আমি কি করে বলবো, যাও। হ্যাঁ, স্যারকে কিন্তু বলবো মনে করে বল খোঁজার কথা। স্যার যখন ক্লাবে ঢুকবে তখন একবার দেখে নেবা বল। হ্যাঁ, তো চলো একটু ভিডিও কথা বলে নিই। তো গোগলকে মার কাছে গেছিলাম, জানোই যে মার কাছে যাই, যখনই যাই না এখন আমাকে 4টের মধ্যে বাড়ি ফিরতে হয়, গোগলের মাঠ থাকে, তাই গোগলকে নিয়ে এসে গোগলকে মাঠেও দিয়ে এসেছি। শরীর খারাপ নিয়ে করতে হচ্ছে, যেহেতু তোমার দাদাভাই বাড়ি ছিল না। তো গোগলকে মাঠে দিয়ে আসার সময় রাস্তা কত গরু আমাদের রাস্তা আটকে দিয়েছিলো, আবার অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়েছিল। তারপর এসে নিয়ে আবার বিকেলে যত কাজ আছে সেগুলোও করা শুরু করে দিয়েছি। তো চলো কাজও করি, তোমাদের সাথে গল্পও করি, গল্পর তো আর শেষ নেই। তারপরে এই যে আমি একজন মা হয়ে যখন আমার সন্তান বাইরে যায়, তাহলে আমার কি টেনশন হয় না বলো। কিন্তু এই যে টেনশন, আমরা এই টেনশনটা নিয়ে কতদিন বাঁচবো, কতদিন।
কতদিন একজন মা বাবা তার সন্তানের জন্য বুকের ভেতরে একটা আতঙ্ক নিয়ে থাকবে। মেয়ে বড় করি, ছোটোবেলা থেকে এত কষ্ট করে সন্তান আমরা বড় করি, বড় করার পরে যখন মেয়েকে বিয়ে দিই তখনও কিন্তু বাবা মার মনে একটাও শান্তি থাকে না। কোনো বাবা মা বলতে পারবে না যে আমি মেয়ে বিয়ে দিয়ে শান্তি আছে, মনের ভেতরে একটা না একটা আতঙ্ক কিন্তু থেকে যায়। ছোটোবেলায় যখন সন্তান হয় তখন মায়ের এক চিন্তা থাকে যে মেয়ে হলে কি হবে না হবে, এই এক চিন্তায় মা সন্তান জন্ম দেয়। জন্ম দেওয়ার পরে সন্তান যখন বড় করে আমরা কারোর হাতে পরের হাতে তুলে দিই, তখন সেই সন্তান যখন পরের ঘরে যায় তখন কিন্তু বাবা মা নিশ্চিন্ত থাকতে পারে না। যতই সে বলুক না কেন যে ভালো ছেলে ভালো পাত্র, যতই নির্দ্বিধা থাকে, কিছু না কিছু একটা ভয় তো বাবা মার মনে থেকে যায়, তাই না? তাহলে এই যে এত আতঙ্ক, তারপরে যদি মেয়ে বাইরে পড়তে পাঠায় পড়াশোনার জন্য, তো কেরিয়ার তো তৈরি করতেই হবে। তার জন্য মা বাবা তো ঘরে আটকে রাখলে হবে না, তাদেরকে বাইরে পাঠাতেই হবে। তাহলে কেরিয়ার তৈরি করতে যাওয়ার জন্য যখন সন্তান আমরা বাইরে পাঠাচ্ছি সেখানেও কিন্তু সুরক্ষিত নয়। তাহলে কোথায় সুরক্ষিত? শুধু কি মেয়েরা, ছেলেরাও বন্ধুরা নির্যাতিত হচ্ছে। কিছু কিছু জায়গায় শোনা যায় ছেলেদের র্যাগিং করতে, ছেলেদেরকে মেরে দিচ্ছে। তাহলে আজকালকার দিনে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না, অন্যায়ের প্রতিবাদ করলে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এই হচ্ছে আমাদের দুনিয়ার ধর্ম। তোমার চোখ আছে দেখো, কান আছে শোনো, দেখেও তুমি কিছু করতে পারবে না, শুনেও তুমি কাউকে কিছু বলতে পারবে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এইভাবে মুখ বুজে চোখ অন্ধ করে রাখলে কতদিন চলবে? প্রতিবাদ তো করতে পারছে, প্রতিবাদ করতে গেলেও তোমাকে কী হচ্ছে, তোমাকে মৃত্যুবরণ করতে হচ্ছে। এই তো আমাদের দুনিয়ার নীতি, তাই না? তাহলে কী বলবো বলো? তাহলে এই যে কোথা থেকে যে আমরা সুরক্ষিত থাকবো বন্ধুরা নিজেরাও জানি না। আমরা যতদিন বড় না হয়েছি ততদিন বাবা মার এক চিন্তা ছিল, যখন বিয়ে দিয়েছে আমরা সন্তান জন্ম দিয়েছি তখন আমরা এক চিন্তায় মরছি। তাহলে এই যে আমি আমার মেয়ে যখন স্কুলে যায়, কখনো হয়তো গাড়ি আসলো না, একা যেতে হয় ওকে সাইকেলে করে, যেমন আজকে ওকে একা পাঠিয়েছি, মনের ভেতরে একটা ভয় রয়েছে। যতই সাইকেলে পাঠাই না কেন, আমি যে নিজে দিয়ে আসবো তার ক্ষমতা আজকে আমার ছিল না বন্ধুরা। তো আমি মানে একটা চিন্তা মনের ভেতরে যে একা মেয়েটা সাইকেল নিয়ে গেল, একটা চিন্তা থাকে যে কিছু, যে রাস্তাঘাটে কোথাও সাইকেল নিয়ে আবার ধাক্কা ধুক্কা কেউ মারলো না তো, কোনো অ্যাক্সিডেন্ট হলো না তো, এই যে একটা মনের ভিতরে আতঙ্ক, এই আতঙ্কটা নিয়ে যে কতদিন বাঁচবো জানি না। সারা জীবন যেন মনে হয় প্রতিটা মা বাবাকে এইভাবে আতঙ্ক নিয়েই বাঁচতে হবে। তারপর বিয়ে দেওয়ার পরে, বিয়ের পরের অশান্তি এক, বিয়ের আগের অশান্তি এক, তারপরে যে কত অশান্তি একটা মেয়েকে ভোগ করতে হয়, তার জন্য সাফার করে বাবা মা। বাবা মার যে কত টেনশন একজন সন্তানের জন্য সেটা জানে কিন্তু একমাত্র বাবা মাই। কত কষ্ট করে সন্তান যখন আমরা মানুষ করি, বড় করি, আমরা বলি না, প্রতিটা বাবা মাই যখন এত কষ্ট করে সন্তান বড় করে মানুষ করে, তখন তার যে কত কষ্ট হয় শুধুমাত্র ভগবানই জানে। আর তার ফলস্বরূপ কী পাওয়া যায়, এই তো সেদিনকারও দেখছিলাম আমাদের রানাঘাটের একটা ঘটনা। তাহলে ভাবো, ডাক্তার মানে সিজার হবে, ডাক্তার ওটিতে নিয়েছে, ডাক্তার নেশাগ্রস্ত ছিল। ওটিতে থাকাকালীন ওটি করার সময় সে তার জরায়ু নাড়িটাকেই নাকি কেটে দিয়েছে। তো ব্লিডিং বন্ধ হচ্ছিল না। তখন বাড়ির লোকেরা বারবার বলছে আপনাকে পেশেন্টটা দেখান, বলছে ঠিক আছে পেশেন্ট, কোনো প্রবলেম নেই। দিয়ে রাত্রে নাকি দুবার করে তাকে ওটিতে অপারেশন করা হয়েছে। তাও ডাক্তারকে বলছে আপনি যদি না করতে পারেন কিছু, আমাদের হাতে ছেড়ে দিন, আমরা নিয়ে যাচ্ছি। ডাক্তার তাকে ছাড়েনি, বলছে না না ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে রেফার করার পর যেখানে নিয়ে গেছিলো সেখানে গিয়ে সে মারা যায়। তাহলে দেখো আজকে সেই ডাক্তারটার উচিত কি ছিল নেশাগ্রস্ত হয়ে তাকে অপারেশন করা? একদমই না। তাহলে সেই যে মা একটা সদ্য শিশু জন্ম দিল, সেই শিশুটা কী হলো? সে তো মাহারা হয়ে গেল, মেয়েটার জীবনটাও চলে গেল। তাহলে সেই যার জীবন চলে গেল তার মা বাবার কী হচ্ছে? আর যাকে দেখে গেল সেই বাচ্চাটার কী হবে? আজকে যার মা নেই পৃথিবীতে তার কিন্তু কিচ্ছু নেই বন্ধুরা। মা ছাড়া পৃথিবী অন্ধকার। তাই মায়ের জায়গাই আলাদা, মায়ের জায়গা সবার উপরে। মায়ের জায়গা কখনোই কারোর কাছে মায়ের সাথে তুলনা করা যায় না, কারোর তুলনা কিন্তু মায়ের সাথে কখনো হবেও না। তাই মা সব সময় উপরে, আর মা মিলে দুটো শব্দ মিলে হয় মামা। তো মামা হচ্ছে এক মায়ের ওপরে হচ্ছে মামা। তো মামারও অনেক দায়িত্ব কর্তব্য আছে যেগুলো মামাকে পালন করতে হয়, তাই না? মামা দুটো শব্দ নিয়ে কিন্তু মামা। এটা কি অবস্থা? ওখানে দাঁড়া। হায় হায় রে, তোর কি অবস্থা? জুতো খোল, ওইদিকে এদিকে আসিস না জুতো পরে। তুই তাড়াতাড়ি যা, স্নানে যা, এগুলো কি করছিস? ঘুড়ি পরে খেলবি। তো এই যে এত কথা বললাম বন্ধুরা, তার জন্য কেউ কিছু কিন্তু মনে করো না। যদি কারো আমার কথাটা খারাপ লাগে তার জন্য বন্ধুরা সরি, কিন্তু একটাও খারাপ কথা বলিনি। প্রতিটা কথা কিন্তু আমি যুক্তি দিয়ে বলেছি, যদি যে বোঝার হবে সে এমনিই বুঝবে। আর এখানে দেখো আমি সন্ধ্যাবেলা, আজকে সন্ধ্যা আরতিটা আমাকেই করতে হচ্ছে, কারণ তোমার দাদাভাই যেহেতু বাড়ি ছিল না, তাই সন্ধ্যা আরতিটা আমিই করে ফেললাম। পুজো আচ্ছা সমস্তটা দিয়ে দিলাম। আর গোগল তো দেখেইছো মাঠ থেকে ভূত হয়ে এসছে, ও স্নান করে নিয়েছে নিজেই। আমি যেহেতু সন্ধ্যা দিচ্ছিলাম তো স্নান টান করে নিয়ে ওকে খাওয়া দিলাম, খেয়ে নিল। খাওয়া দাওয়ার পরে তারপর আমার যা আবার কাজ, রাতের কাজ, রান্না রাতে অনেকক্ষণ বসেছিলাম। তোমার দাদাভাই বলেছিল যে আমি আসবো, তারপরে বাজারে যাব। তো তোমার দাদাভাই আসায় বসে থেকে কিন্তু আসেনি। ও 8:30 এসছে, তখন কি আর বাজারে যাওয়া যায় বলো? তার জন্য কিন্তু আর বাজারে যাইনি। তারপর বাড়িতেই ডাল আলু সেদ্ধ করে দিয়েছি, আলুর চোখা কড়াইতে মাখা।
মাম্মাম খুব ভালো খায়, তার জন্য বসিয়েছি। এইভাবে রাতের রান্নাটাও সেরে নিয়েছি। আর কিছু জামা প্যান্ট ছিল সেলাই করা, সেটাও সেলাই করে নিয়েছিলাম, কারণ করব করে আর করা হচ্ছিল না। আজকে ফাইনালি কিন্তু সেলাই করেই নিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কালকে দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো বন্ধুরা। টাটা।